নৈতিকতা কোনো নীতি নির্ভর সামাজিক বা ঐতিহাসিক ব্যাপার না হয়ে এটা হয়ে দাঁড়িয়েছে আসলে ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। আমরা যখন অন্যায় দেখে তার প্রতিবাদ না করে বা তার বিপক্ষে কথা না বলে নীরব থাকি, এইটা আসলে অন্যায়কারীর প্রতি এক ধরনের সামাজিক সংকেত প্রদান করে। কী সংকেত? যে সে যে কাজটি করছে ওই কাজটি করা বৈধ। যে অন্যায় অগ্নি শিখা বিস্তারের সুযোগ পেল, সে অগ্নি আজ না হোক কাল তাকে স্পর্শ করবেই, কিন্তু সে হয়তো বুঝতে পারবে না, অথবা বুঝতে পারলেও নিছক অনুতাপ তার কোনো উপকারে আসবে না। মতিন তার প্রবন্ধে এই মাটির মানুষ নামক তথাকথিত ভালো মানুষকে একজন স্বার্থপর, আত্মকেন্দ্রিক এবং ভীরু মানুষ হিসেবে চিহ্নিত করেন। আজকের প্রবন্ধের শিরোনাম মাটি থেকে মানুষে, আব্দুল মতিনের প্রগতিশীল মানবতাবাদে নৈতিক রূপান্তর। এই প্রবন্ধে আমি আসলে কি করব এবং কি করব না, এই বিষয়টা আমাদের আগে একটু জানা জরুরি। আমি এখানে কখনো আব্দুল মতিন বা কখনো মতিন বলবো প্রফেশনালিজমের স্বার্থে প্রবন্ধে যেভাবে আমরা লিখি, আমরা ইমানুয়েল কান্ট স্যার বলি না, কিংবা এরকম বলি না, আমরা বলি কান্ট। তো এরকম করতে এরকম আমাদের এখানে অনেকে আছেন, উনি আমার সরাসরি শিক্ষক না হলে উনি আমার শিক্ষক। তো এইটা আমার শিক্ষক এখানে যারা আছেন তাদের কারণে হয়তো একটু খটকা লাগলেও আমি আশা করি যে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আব্দুল মতিনের একটা বই আছে, নাম হলো যুক্তির আলোকে। এইটা হলো ওনার 1966 বা তারও আগ থেকে বা ওই সময় থেকে, বইটা প্রথম প্রকাশিত হয় 1975। এইটা আসলে ওনার কিছু প্রবন্ধ সংকলন। তার মধ্যে একটা প্রবন্ধ হলো মাটির মানুষ, যেটা 1966 সালে প্রথম প্রকাশিত হয় দৈনিক, এটা সম্ভবত দৈনিক পত্রিকায় ছিল, আজাদ পত্রিকায়। তারপরে এটা 1975 সালে এই বইতে ওনার এটা সংকলিত হয়। তো আমার প্রজেক্টে আমি কোনো দার্শনিককে নিয়ে, বাঙালি চিন্তকের সমস্ত জ্ঞান কাণ্ড নিয়ে আমি আলাপ করব না। আমি একটা বিশেষ প্রবন্ধ বা বিশেষ বই নিয়ে, বইয়ের উপরে আলোকপাত করে আমি দেখানোর চেষ্টা করব, আমার গ্রেটার যে প্রজেক্টে দেখানোর চেষ্টা করব যে এখানে উনি কীভাবে দার্শনিক মানবতত্ত্ব রচনা করেছেন। তো তারই ধারাবাহিকতায় আমি আব্দুল মতিনের মাটির মানুষ নামক প্রবন্ধটা সিলেক্ট করেছি, এবং এইটাতে কিছু পশ্চিমা কাঠামো প্রয়োগ করে আমি এটা দেখানোর চেষ্টা করেছি যে ওনার মধ্যে আসলে এক ধরনের দার্শনিক মানবতত্ত্ব রয়েছে। তো আমি একজন বাঙালি চিন্তক, বাঙালি দার্শনিক আব্দুল মতিনেরকে আমি পাশ্চাত্যের লেন্সে দেখেছি, এর মানে এর নয় যে আমি আসলে বাঙালি চিন্তাকে এখানে খাটো করে দেখেছি। আমাদের ডিপার্টমেন্টে তথা বাংলাদেশে আমরা যে দর্শন চর্চা করি একাডেমিয়াতে, বিদ্যায়তনিক পরিসরে, সেখানে আমরা মূলত পাশ্চাত্য দর্শন বহুল পঠিত এবং চর্চিত। তো আমাদের ওই পঠন চর্চনের সাথে সামঞ্জস্য রেখেই আমি দেখানোর চেষ্টা করছি যে আব্দুল মতিনের দর্শন তথা বাঙালি দর্শন কীভাবে পাশ্চাত্য বা আব্দুল মতিনের দর্শনের মধ্যে আমরা যে দার্শনিক অন্তর্দৃষ্টি পাই তা কীভাবে পাশ্চাত্য দর্শন থেকেও কোনো অংশে কম নয় কিংবা তাদের সাথে তুলনীয়। এইটা দেখানোর জন্যই আমি আসলে পাশ্চাত্যের বিভিন্ন দার্শনিক, যেমন আমি এখানে লিন্ডা জাজদেভস্কি, হোসে মেডিনা, আইরিস মারডক, তারপরে আপনার ম্যাকেন্টায়ার থেকে শুরু করে আইরিস মারিয়ান ইয়াংয়ের মতো পাশ্চাত্যের এই 5 জন দার্শনিককে মূলত আমি এখানে আলাপ করেছি। এবং এই আলাপ করতে গিয়ে আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এইটা মানে এই নয় যে বাঙালি দর্শন ওই পাশ্চাত্য দর্শন থেকে খাটো, বরং এই অন্তর্দৃষ্টিগুলো কীভাবে পাশ্চাত্যের লেন্সে পাঠ করলেও ওদেরই সমকক্ষ হয়ে দাঁড়ায়, সেইটা আসলে আমার এই প্রবন্ধ উপস্থাপন শেষে আপনারা বুঝতে পারবেন। তো এই প্রবন্ধে মূল কথা হলো আসলে আমরা যে একটা চিরায়ত দার্শনিক প্রশ্ন আছে যে মানুষ হওয়ার অর্থ কী, কীভাবে একজন ব্যক্তি মানুষ আসলে মানুষ হয়ে উঠেন, এই বিষয়টাই মূল উপজীব্য ছিল ডক্টর আব্দুল মতিনের মাটির মানুষ নামক প্রবন্ধের। তো এইটা করতে গিয়ে আমি দেখাচ্ছি যে ওনার এই প্রবন্ধকে আমরা একটা আত্মবিশ্লেষণমূলক দার্শনিক মানবতত্ত্ব হিসাবে পাঠ করতে পারি। কারণ মানুষ নামে পরিচিত আমাদের সমাজে, মাটির মানুষ নামে বহুল পরিচিত আমাদের সমাজে যে মানুষকে মাটির মানুষ বলা হয়, সে মানুষের মধ্যে যে নীরবতা, নিষ্ক্রিয়তা থাকে, তাকে আমাদের সমাজের মধ্যে যেইভাবে আদর্শায়িত করা হয়, সেইটি আসলে
আমরা যে যাকে এই মাটির মানুষই আমাদের, যে মাটির মানুষ, যে নীরব, যে নিষ্ক্রিয়, তাকে সমাজের মধ্যে ভালো মানুষ, ভদ্র মানুষ হিসাবে আখ্যায়িত করা হয়। আব্দুল মতিন তার মাটির মানুষ প্রবন্ধে ঠিক এই জায়গাটাই আঘাত করেছেন। তার মানে মাটির মানুষকে উনি কোনো রোমান্টিক প্রতিমূর্তি হিসেবে দেখেননি, মাটির মানুষকে উনি কোনো আদর্শ হিসেবে দেখেননি, বরং উনি মাটির মানুষের বিপরীতে আরেকটি চরিত্র নির্মাণ করেছেন, যাকে উনি আখ্যায়িত করেছেন অগ্নিপুরুষ নামে। আর অগ্নিপুরুষে হলো সেই ব্যক্তি যে ব্যক্তি হওয়াটাই হয়ে ওঠা উচিত আমাদের সবার পরম আরাধ্য। তো যাই হোক, এই প্রবন্ধকে আমি আসলে কতগুলো ভাগ করেছি, মূলত পাঁচটি ভাগে ভাগ করেছি, কিন্তু আমার মনে হয় না আমরা এত সময় পাবো ওই 5টি ভাগ একবার সুবিন্যস্তভাবে একের পর এক উপস্থাপন করতে। তো আমার উপস্থাপনা একটু পিছ হবে, আমি আশা করি আমার এখানে যারা আছেন আমাকে এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এই প্রবন্ধের মাধ্যমে আমি দর্শনের 3টি অবদান আসলে রাখতে চাই। একটি হলো যে মাটির মানুষ থেকে অগ্নিপুরুষে উত্তরণের ধারণাকে একটি মৌলিক নৈতিক এবং রাজনৈতিক অবস্থান হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই এই প্রবন্ধের মাধ্যমে। তৃতীয়টি হলো বাঙালি দর্শন এবং বৈশ্বিক যে দর্শন আছে, এই দুটো দর্শনের মধ্যে বিশেষ করে পাশ্চাত্য দর্শনের সাথে একটা সংলাপ আমি এই প্রবন্ধের মাধ্যমে স্থাপন করতে চাই। তৃতীয়ত, মানুষ হওয়াকে এমন একটি নৈতিক এবং জ্ঞানগত অভিযাত্রা বা জার্নি হিসেবে আমি উপস্থাপন করতে চাই, যেখানে নীরবতা নয় বরং সাহস, দায়িত্ব এবং সক্রিয় প্রতিবাদ ও প্রতিরোধ মনুষ্যত্বের প্রধান মাপকাঠি হয়ে ওঠে। তো প্রথমেই আমি আলাপ করব আব্দুল মতিনের মাটি থেকে মানুষ কীভাবে উত্তরিত হয়, মাটি থেকে মানুষে কীভাবে উত্তরণ হয় এবং মতিনের অস্তিত্বগত অভিমুখ। আব্দুল মতিন তার মাটির মানুষ প্রবন্ধটা শুরু করেন একটি কথা বলে, আমি কোট করছি, মানুষের জন্ম হয়েছে মাটি থেকে, আনকোট। এটি আসলে অনেকটা ধর্মীয় কিংবা জীবতাত্ত্বিক আখ্যান বলে মনে হলেও আমরা যদি এটাকে একটু বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে আব্দুল মতিন এটাকে ধর্মীয় কিংবা জীবতাত্ত্বিক কোনোভাবেই এটাকে উপস্থাপন করেননি, বরং উনি মাটির মানুষ প্রবন্ধে মাটি শব্দটিকে একটি প্রতীক, একটি দার্শনিক চিহ্ন হিসেবে উপস্থাপন করেছেন। এটি কিসের প্রতীক, কিসের চিহ্ন? এটি স্থবিরতার প্রতীক, এটি নিষ্ক্রিয়তার প্রতীক, নৈতিক নীরবতার প্রতীক। তো এই যেমন আমি আবারও ওনার থেকে মতিন থেকে কোট করছি, মানুষ আর মাটি এক নয়, মানুষ রূপে আত্মপ্রকাশ করে মাটি নিজেকেই দিল নিজের থেকে পৃথক করে, নিজের মধ্যে সে আর সীমাবদ্ধ হয়ে রইল না, এতকাল সে তার জড়সত্তার অবচেতন লোকে বন্দী হয়েছিল। বন্দি দশা থেকে মুক্তি পেয়ে সে হয়ে উঠল কর্মপ্রেরণায় উচ্ছল, প্রাণশক্তিতে দুর্জয়। সেদিন যেন মাটির নিজের সঙ্গে নিজের পরিচয় হলো, তাই নিজেকে ছাড়িয়ে আত্মসাধনের সহস্র পথে বেরিয়ে পড়ল সে, আনকোট। এখানে যদি আপনারা খেয়াল করেন, মাটি যে স্থবিরতার প্রতীক, মাটি হলো মাটির মানুষের মাটি, যে মানুষ যে মাটি দিয়ে তৈরি, এই মাটিত্ব তার একটি প্রাকৃতিক অবস্থা, একটা জন্মগত অবস্থা। আব্দুল মতিন তার এই প্রবন্ধে দেখিয়েছেন যে কীভাবে এই জন্মগত বা প্রকৃতি প্রদত্ত যা আছে এমন অবস্থা থেকে একটা নৈতিক উদ্দেশ্যমূলক অবস্থা, যা হওয়া উচিত এমন অবস্থায় আমরা উত্তরণ হতে পারি। এই উত্তরণ হওয়াটাকেই উনি বলছেন এক ধরনের নৈতিক এবং অস্তিত্বগত অভিযাত্রা, এবং এটি সম্ভব আমাদের নৈতিক চেতনায় উদ্ভাসিত হওয়ার মধ্য দিয়ে, এবং এটি হওয়ার জন্য যে শক্তি আমাদের দরকার তাকে আব্দুল মতিন আখ্যায়িত করেছেন তেজ বা বীর্য নামে। মতিন বলেন, কোট, মাটি মানুষের মূর্তিতে আবির্ভূত হলো তার সহজাত প্রেরণায় কিংবা সৃজন ইচ্ছায়। মানুষ তার শিরে গৌরবের রাজমুকুট পরল তার তেজ বা বীর্যের সাধনায়। ঠিক এই জায়গাটাই দ্য সভারেনিটি অফ গুড গ্রন্থের আইরিশ মার্ডকে কিছু কথা বলেছে, গ্রন্থে আইরিশ মার্ডক কিছু কথা বলেছেন। উনি একজন আইরিশ আমেরিকান ফিলসফার, নোভেলিস্ট, উনি কিছু কথা বলেছেন, তার সাথে আমরা আব্দুল মতিনের দর্শনে কিছুটা মিল খুঁজে পাই। উনি তার নৈতিক মনোযোগ তত্ত্বে দেখিয়েছেন যে মানুষ কীভাবে তার আত্মস্বার্থ ত্যাগ করে আত্মকেন্দ্রিকতার
ত্যাগ করে কিভাবে পরার্থ সাধনায় নিবিষ্ট হতে পারে। এবং এটার জন্য উনি বলেছেন যে এটার জন্য যে ভার্চুটা আমাদের মধ্যে দরকার সেটা হলো সহানুভূতি। সহানুভূতি চর্চার মাধ্যমে উনি বলছেন যে আমরা আত্মকেন্দ্রিকতা থেকে পরার্থ এমন একটা অবস্থায় পৌঁছে যেতে পারি। আমরা যদি মতিনের এই প্রবন্ধে এই এখন পর্যন্ত যে বলা যে কথাগুলো এগুলোর দিকে যদি একটু নজর দিই, তাহলে আমরা দেখব যে উনি আইরিস মার্ডোকের মতো করেই আত্মকেন্দ্রিকতা অতিক্রম করে, ব্যক্তি স্বার্থকে অতিক্রম করে কীভাবে আমরা জগৎ এবং অপরের প্রতি মনোযোগী হয়ে উঠতে পারি। এবং যেমন উনি বলেছেন, আঘাত করার যখন প্রয়োজন তখন আঘাত করাতেই মানুষের মনুষ্যত্ব। এই কেবল বাহুবলের আঘাত নয়, আদর্শের আঘাত, বুদ্ধি, বিচার ও বিবেকের আঘাত। আমি যদি শুধুমাত্র আত্মস্বার্থ কেন্দ্রিক হই, তাহলে আঘাত করার জন্য যে শক্তি, যে তেজের দরকার আমার সেটি থাকবে না। আমি যদি মানুষের কথা চিন্তা করি, অন্য মানুষের মাঝে যদি আমি নিজেকে খুঁজে পাই, তাহলেই আমি শুধুমাত্র আঘাত করতে চাবো। এবং উনি বলছেন যে উনি আমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। উনি বলছেন যে এ কেবল বাহুবলের আঘাত নয়। কেবল কথাটা মানে বোঝাচ্ছে প্রয়োজন হলে হয়তো বা কোনো সময় বাহুবলের আঘাতও করা যাবে, অর্থাৎ ভায়োলেন্সের পক্ষে মতিন কথা বলেছেন। এই নন ভায়োলেন্ট অ্যানিমেলটাই হলো মতিনের দৃষ্টিতে একজন মাটির মানুষ। উনি শুধু ভায়োলেন্ট হবে না, দরকার হলেও উনি একই সাথে আদর্শ দিয়ে আঘাত করবেন, বুদ্ধি দিয়ে আঘাত করবেন, তার বিচার এবং বিবেকের শক্তি দিয়ে অন্যকে আঘাত করবেন যদি সমাজে পরিবর্তনের দরকার হয়। এদিক থেকে আমরা যদি চিন্তা করি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফিলসফি প্রফেসর হোসে মেদিনা, বিশাল নাম এখন ফিলসফি, সোশ্যাল এপিস্টেমোলজি, পলিটিক্যাল ফিলসফি, ক্রিটিক্যাল রেস থিওরিতে, উনি 2013 সালে একটা বই প্রকাশ করেন, তার নাম হলো এপিস্টেমোলজি অফ রেজিস্ট্যান্স। আবার 2023 সালে আবার আরেকটা বই প্রকাশ করেন, তার নাম হলো এপিস্টেমোলজি অফ প্রোটেস্ট। এই দুইটা বইয়ে উনি মূল যে কথাটা বলেন, উনি বলেন যে নিপীড়নের প্রেক্ষাপটে প্রতিবাদ করা কখনই আসলে সহজ নয়। এটা একটা এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া না। এটার জন্য দরকার একটা দীর্ঘ, কষ্টসাধ্য এবং রূপান্তরমুখী প্রক্রিয়া, যেইটার মাধ্যমে আমরা আসলে আমাদের মধ্যে আত্মজাগরণ ঘটবে। আত্মজাগরণ ঘটার পরে আমরা এটার জন্য সাহস সঞ্চয় করব। সাহস সঞ্চয় করে তারপরে আমরা একসময় এটার যোগাযোগ কিংবা জ্ঞানগত পথে বাধা আসে এমন যে কোনো বাধা হয়ে দাঁড়ায় এমন যে কোনো কিছুকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব। মতিনের যে মানুষ, উনি মাটির মানুষ থেকে উত্তরিত হওয়ার পরে যে অগ্নিপুরুষের কথা কল্পনা করেছেন, সেই অগ্নিপুরুষ এরকম একটা প্রতিবাদী, প্রতিরোধী কণ্ঠস্বর, যে শুধুমাত্র নিজের স্বার্থই দেখবে না, নিষ্ক্রিয়ই থাকবে না, নীরবেই থাকবে না, অন্যায় দেখলে তার জন্য যা দরকার সেই পরিমাণ সাহস সঞ্চয় করে সে প্রতিবাদ করবে, দরকার হলে তার নিরসনে, প্রতিরোধে ঝাঁপিয়ে পড়বে। তো তার মানে মতিনের যে অগ্নিপুরুষ বা মতিনের যে মাটির মানুষ থেকে উত্তরিত হওয়ার পরে যে অগ্নিপুরুষ, ওই অগ্নিপুরুষ কোনো সাধারণ প্রাণী নয়। এটি অ্যারিস্টটলের সেই রাজনৈতিক প্রাণী যেটা উনি পলিটিক্সে বলেছেন, কিংবা কান্ট যেটাকে বলেছেন স্বশাসিত পার্সন, অটোনমাস পার্সন, ওই পার্সন যে তার বুদ্ধি, যে তার বিবেক, যে তার স্বাধীনতা দিয়ে চালিত হবে বলে সে স্বশাসিত থাকবে, এবং যেই অন্যায় দেখলে শুধুমাত্র নীরব থাকবে না, অন্যায় দেখলে তাকে তার প্রতিবাদ কিংবা প্রতিরোধ করার চেষ্টা করবে। এদিক থেকে আমরা যদি বিবেচনা করি, মতিনের এই যে মাটির মানুষের সমালোচনা, তার একটা স্বতন্ত্র তাৎপর্য রয়েছে। এটি মাটির মানুষের যে নির্বিরোধ, নম্র, নিরীহ, শিকড়ে প্রতীত আদর্শায়িত চেহারা আমাদের সমাজে কল্পনা করা হয়, রোমান্টিকভাবে চর্চা করা হয়, সেই চর্চার বিপরীতে উনি বলছেন যে মাটির মানুষ কথাটিকে আমি একটি স্তুতিবাদ বলে মনে করিনি। এই ঘোষণার মাধ্যমে উনি এই কথাটা আমাদের স্মরণ করিয়ে দিতে চান যে এই চেতনা নীরবতা ও নিষ্ক্রিয়তাকে চহত্ব নৈতিক বৈধতা দিতে পারে। নিপীড়নের বিরুদ্ধে না দাঁড়ানো কিংবা অন্যায়কে চ্যালেঞ্জ না করা কোনো নৈতিক গুণ নয়, বরং তা এক প্রকার নৈতিক ব্যর্থতা। তাহলে আমরা কি দেখি? তাহলে উনি যা আছে, প্রকৃতি প্রদত্ত যা আছে অবস্থান থেকে আমাদের উদ্দেশ্য প্রণোদিত নৈতিক অবস্থান, আমাদের কি হওয়া উচিত, এমন অবস্থায় যখন আমরা উত্তরিত হই, সেইটার প্রয়োজন যেন আমরা উত্তরিত হই, তার প্রয়োজনীয়তার কথা বলেন। কিন্তু এখন এই উত্তরিত হতে না পারলে কী সমস্যা, এই ব্যর্থতা আমাদেরকে কোন দিকে নিয়ে যায়, সেই কথাটাও মতিন তার প্রবন্ধে আলোচনা করেছেন। খেয়াল করুন, উনি মাটির মানুষকে উনি বারবার বলছেন, বিভিন্ন নামে উনি এটাকে বলছেন। যেমন একটা জায়গায় উনি বলেন যে মাটির মতোই নরম। মাটির মানুষ কেমন? মাটির মানুষ হলো এক ধরনের ভালো মানুষ যিনি করছি মাটির মতোই নরম, মাটির মতোই নিরীহ ও নির্বিরোধ, আনকোট। এমন একজন ভালো মানুষ যে ন্যায়ভ্রষ্ট থেকে টিকিয়ে রাখতে সহায়তা করে, ভীরুতাকে নৈতিকতার
মৌরকে ঢেকে ফেলে এবং সাহসিকতার পরিবর্তে আত্মরক্ষামূলক নিষ্ক্রিয়তাকে প্রশংসনীয় গুণ হিসাবে প্রতিষ্ঠা করে। অর্থাৎ মতিন তার প্রবন্ধে এই মাটির মানুষ নামক তথাকথিত ভালো মানুষকে একজন স্বার্থপর, আত্মকেন্দ্রিক এবং ভীরু মানুষ হিসাবে চিহ্নিত করেন। যে ব্যক্তি অন্যায়কে প্রত্যক্ষ করে কিন্তু তা নিয়ে প্রতিবাদ করে না, যে ব্যক্তি অন্যায় বোঝে কিন্তু তা স্বীকার করে না, যে ব্যক্তি নৈতিক অবক্ষয়ের পুনরুৎপাদনে কেন্দ্রীয় ভূমিকা রাখে। হোসে মেদিনার এই প্রতিবাদ কিংবা প্রতিরোধের জ্ঞানতত্ত্বে উনি এক্সপ্রেসিভ হার্ম বা প্রকাশ্য ক্ষতি নামক একটি ধারণার অবতারণা করেন। এই ধারণা অনুযায়ী আমরা যখন অন্যায় দেখে তার প্রতিবাদ না করে বা তার বিপক্ষে কথা না বলে নীরব থাকি, এইটা আসলে অন্যায়কারীর প্রতি এক ধরনের সামাজিক সংকেত প্রদান করে। কি সংকেত? যে সে যে কাজটি করছে ওই কাজটি করা বৈধ। অর্থাৎ আমাদের নীরবতা সমাজে অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়কে নর্মালাইজ করে, স্বাভাবিকীকরণ করে এবং অন্যায়কে সমাজে প্রতিষ্ঠিত করে। তার মানে আমরা আসলে এই অন্যায়ের প্রতিবাদ না করে আমরা যেটা করছি মেদিনার ভাষায় তা এক ধরনের অপরাধ সহায়ক নিষ্ক্রিয়তা, যেটাকে ইংরেজিতে আরও সুন্দরভাবে বলে যে কমপ্লিসিটি। তো এটাকে মদিনা বলছেন এইটা করা মানে হলো যে আমাদের অ্যানাবেলার্স রেসপন্সিবিলিটি বা আমাদের সহায়ক দায়িত্ব বলে আমরা শুধুমাত্র যে কাজ করছে, আবার আমরা যারা বাইরে থেকে দেখছি দর্শক, সে যে কাজটা করছে ওই কাজটা ঠিক কিংবা ব্যাঠিক এইটার মূল্যায়ন করার আমার কিছু দায়িত্ব আছে। সে কাজটা ব্যাঠিক কাজ করার পরেও যখন সে দেখে যে কেউ কিছু বলছে না, তখন সে তার কাজটা কি বৈধ বা ঠিক আছে বলে মনে করে। তার মানে এইটা করার মাধ্যমে আমরা এক ধরনের অ্যানাবেলার্স রেসপন্সিবিলিটি প্রদর্শন করি বা সহায়ক দায়িত্ব প্রদর্শন করি, যেটাকে আবার অনেকে মেদিনায় উল্লেখ করেন, যেটাকে অনেকে বলেন যে বাইস্ট্যান্ডার্স রেসপন্সিবিলিটি বা নিষ্ক্রিয় প্রত্যক্ষদর্শিতা। তো এখানে এটা কীভাবে ঘটে? যেমন দেখুন মতিন থেকে আমি আবার একটু পাঠ করছি। উনি বলছেন সাপ, এটা একটু খুব ইম্পর্টেন্ট, আমার ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস। সাপ পাঁচ ভেবে সে কারুর সাথেও নেই, সতেরেও নেই, তার নিজের হাতের পাঁচ বজায় থাকলেই হলো, কিন্তু এতে সে দুদিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমে কেবল ঘটনাচক্রে অন্যের উপর দিয়ে অন্যায়ের জ্বর বইতে দিয়ে সে সাবধানে নিজের কাটি বাঁচিয়ে রাখছে। সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বেচ্ছায় তার লাভালাভের ঝুঁকি নেওয়া উচিত ছিল। ঘটনাচক্রের সুযোগে সে সুচতুর মনোবলম্বন বা নিষ্ক্রিয়তার সাহায্যে অন্যায়কে এড়িয়ে গেল। এ শুধু হীনতা নয়, অন্যায়। তাছাড়া তার নিষ্ক্রিয়তার ইন্ধনে সে অন্যায় অগ্নি শিখা বিস্তারের সুযোগ পেল। যে অন্যায় অগ্নি শিখা বিস্তারের সুযোগ পেল, সে অগ্নি আজ না হোক কাল তাকে স্পর্শ করবেই, কিন্তু সে হয়তো বুঝতে পারবে না, অথবা বুঝতে পারলেও নিছক অনুতাপ তার কোনো উপকারে আসবে না। এই বিশ্লেষণ আমাদেরকে একটা জিনিস মনে করিয়ে দেয় যে নৈতিকতা কোনো ব্যক্তিগত গুণাবলী নয়। আসলে এটার একটা পাবলিক মুখিতাও আছে, একটা জনমুখিতাও এটার একটা আছে। এটা একটা সামাজিক ও রাজনৈতিক একটা দায়বদ্ধতাও। তো এই প্রসঙ্গে আমরা একটু অ্যালেক্সান্ডার ম্যাকইন্টায়ার আফটার ভার্চু, যিনি গত মাসে 21 তারিখে মারা গিয়েছেন, আফটার ভার্চু ওনার খুব একটা ধ্রুপদী গ্রন্থ। তো ওইখানে উনি 1981 সালে প্রকাশিত ওই গ্রন্থে উনি দেখিয়েছেন যে আধুনিক পাশ্চাত্য সমাজ কীভাবে নৈতিকভাবে ভাঙ্গনের মুখোমুখি হচ্ছে। বলছেন যে আধুনিক পাশ্চাত্য সমাজ উৎকর্ষতা, ন্যায়, সততা এই রকম যে দরকারি নৈতিক গুণাবলী আছে, এই দরকারি নৈতিক গুণাবলীগুলাকে ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপট ভুলে যাওয়ার কারণে এরা এখন কনটেক্সটলেস হয়ে গেছে। এখন এর ফলে যে ধরনের সংস্কৃতির আধুনিক পাশ্চাত্য সমাজে জন্ম নিচ্ছে, ওই সংস্কৃতিকে উনি বলছেন যে ইমোটিভিস্ট কালচার বা আবেগ নির্ভর সংস্কৃতি। এই জায়গাটা কি হয়েছে, যেহেতু এটা সোশ্যাল এবং হিস্ট্রিক্যাল কনটেক্সট লেস হয়ে গেছে এই ধরনের নৈতিক গুণাবলী, এখন আমরা যখন বলি যে তোমার এই কাজটা করা ঠিক হয় নাই, আমরা আসলে তখন মিন করছি তুমি যে কাজটা করছো এই কাজটা আমি পছন্দ করছি না, তোমার এই কাজটা করা ঠিক, এর মানে আমি বুঝেছি তুমি যে কাজটা করছো এই কাজটা করা ঠিক হয়েছে। তার মানে নৈতিকতা কোনো নীতি নির্ভর সামাজিক কিংবা ঐতিহাসিক ব্যাপার না হয়ে এটা হয়ে দাঁড়িয়েছে আসলে ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। তদ্রূপভাবে আমাদের সমাজও মতিন দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের সমাজও আসলে এক ধরনের আবেগ নির্ভর সংস্কৃতি চলমান। কীরকম? এইখানে
আমরা সেই ধরনের সংস্কৃতি, সেই ধরনের মানুষকেই প্রমোট করছি যে মানুষ আমার মুখে কথার কোনো প্রতিবাদ করবে না, যদিও জানে আমি যে কথাটা বলছি সেই কথাটি ঠিক না, সে কথাটি অসত্য। যে মানুষ অন্যায় দেখলেও প্রতিবাদ করবে না, পাছে তার গায়ে তার আঁচ লাগে। তো এই ধরনের যে সংস্কৃতি, তার মানে আমি ওই কাজটাকেই সমাজে বৈধতা দিচ্ছি, যেই কাজটা আমাকে সমাজে ভদ্র, তথাকথিত ভদ্র ভালো মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। অর্থাৎ ভালো মানুষ সেই, এমন সংস্কৃতিতে ভালো মানুষ সেই যে নীরব থাকে, যে নিষ্ক্রিয় থাকে। তো এমন একটা সংস্কৃতি, এমন একটা সমাজকে আমরা অ্যালাসডায়ার ম্যাকইন্টায়ারের মতো করে আবেগ নির্ভর কিংবা ইমোটিভিস্ট কালচার বলতেই পারি। অন্যদিকে আমাদের এই সমাজে এই ভালো মানুষরাই কিন্তু সমাজে আদর্শবান মানুষ হিসেবে পরিচিত। আমাদেরকে যদি বলা হয়, আমাদের সমাজে এমন বাবা মাও আছেন, যদি বলা হয় যে তুমি কার মতো হতে চাও, অমুকের মতো হতে চাও, ওর মতো নির্বিবাদী একজন লোক হতে চায়, নির্বিরোধ একজন লোক হতে চায়, যে কারোর সাথে কোনো গণ্ডগোলে জড়ায় না, যে মিথ্যা দেখলেও চুপ করে থাকে, কাউকে কোনো কোয়েশ্চেন করে না, এমন মানুষ হতে পারাটাই, এমন মাটির মানুষ হতে পারাটাই হলো আমাদের সমাজের একটা আদর্শ মানুষ হিসেবে পরিচিত। এই যে, কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এটার ক্ষতিটা কোন জায়গায়, এটার ক্ষতিটা কি, এটা বুঝতে গেলে আমরা একটু লিন্ডা জাগসগেবস্কি, তিনি ইউনিভার্সিটি ওকলাহোমার প্রফেসর, আমার শিক্ষক এবং আমার পিএইচডি কমিটিতে ছিলেন, বিগ নেম। উনি ওনার 2000 আই থিঙ্ক ওই বইটা প্রকাশিত হয়েছে 2017 সালে, এক্সাম্পলারিস্ট মোরাল থিওরি। কেউ যদি পারো এই বইটার অনুবাদ করো, তাহলে এটা একটা বিশাল কাজ হবে। এই বইটার অনুবাদ আমাদের জন্য খুবই দরকারি বইটা। এই বইতে উনি যেটা দেখিয়েছেন সেটা হলো যে আমাদের নৈতিক বিকাশ আসলে শুরু হয় কাউকে অনুকরণ করার মধ্য দিয়ে। আমরা কেন কাউকে অনুকরণ করি? কারণ তার মধ্যে যে গুণাবলী আছে সেই গুণাবলীকে আমরা প্রশংসা করি, সেই গুণাবলীকে আমরা পছন্দ করি। তো তার মধ্যে যে গুণাবলী আছে সেটাকে আমি পছন্দ করি বলেই আমি তার মতো হতে চাই। অর্থাৎ আমি যে তাকে ইমিটেট করি, তাকে যে অনুকরণ করি, এই অনুকরণ করার মধ্যে দিয়ে আমাদের মধ্যে নৈতিক বিকাশ শুরু হয়। এখন কাদেরকে আমরা অনুকরণ করব? তাদেরকে উনি বলেছেন অনুকরণীয় বা আদর্শ ব্যক্তিত্ব, ওদেরকে উনি বলছেন, বা এক্সাম্পলার্স। যেমন উনি অনেকের কথা বলেছেন, গান্ধী থেকে শুরু করে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে জেসাস থেকে শুরু করে অনেকের কথা উনি বলেছেন। তো এখন যদি আমাদের সমাজে খেয়াল করুন, এখন যদি আমাদের সমাজে এইরকম অনুকরণীয় ব্যক্তিত্ব বলতে ওই তথাকথিত ভালো মানুষ নামক ওই মাটির মানুষ নামক ওই ভালো মানুষদেরকে বোঝায়, তাহলে আমরা আসলে এই সমাজে এমন লোককেই মডেল বা এক্সাম্পলার্স বলছি যাদেরকে ফলো করলে এই সমাজে অন্যায় কখনো কমবে না। এই সমাজে বরং অন্যায় এই সমাজে নর্মালাইজ হয়ে যাবে। অর্থাৎ অন্যায়কে নর্মালাইজ করতে যে মাটির মানুষেরা ভূমিকা রাখে, সেই মাটির মানুষদেরকে যদি আমরা ফলো করি, সমাজে আসলে সমাজের মধ্যে অন্যায়, হানাহানি, ভেদাভেদ এগুলো কখনো কমবে না। তার মানে হলো, আমরা যদি আব্দুল মতিনের প্রবন্ধের একটা মূল কথা যদি এখানে তুলে ধরি, তাহলে এটা মূল বার্তা এইরকম যে প্রশংসা করা হোক সেই সব গুণাবলীর যেগুলো অন্যায় প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখে, কিংবা প্রশংসা করা হোক সেই সব বিবেকবান, প্রতিরোধশীল, তেজস্বী মানুষদের যাদের অন্তরের উত্তাপেই গলে যায় সভ্যতার বরফে জমে থাকা নিপীড়ন ও অজ্ঞানতার আবর্জনা। যেমন আমরা মতিনকে একটু কোট করি এখানে, মানুষের প্রগতির ইতিহাস বা এক কথায় মানুষের মনুষ্যত্বের ইতিহাস যদি হয় কল্যাণের উদ্বোধন ও অকল্যাণের অপনোদন, তাহলে জিজ্ঞাস্য কারা সেই ইতিহাসের স্রষ্টা? মাটির মানুষেরা, যে বিপুল শক্তি ও প্রেরণার মানুষকে সভ্যতার সোপান থেকে সোপানে তুলেছে, অজ্ঞান ও অন্যায়ের বিরুদ্ধে বারবার জয়ী করেছে, সে শক্তি বা প্রেরণা কে জুগিয়েছে? মাটির মানুষেরা। এই প্রশ্নের জবাব অত্যন্ত পরিষ্কার। গ্যারিবাল্ডি কি মাটির মানুষ ছিলেন? মার্টিন লুথার, রুশো, ভলটেয়ার কি ভলটেয়ার মাটির মানুষ ছিলেন? মাটির মানুষ ছিলেন এই দেশের মীর কাসেম? উনি প্রশ্ন করেছেন এগুলো। মাটির মানুষ ছিলেন এই দেশের আজাদী সংগ্রামের শত শত বীর সৈনিকেরা? মাটির মানুষ ছিলেন সক্রেটিস, যীশুখ্রিস্ট, মার্কস, লেনিন, গান্ধী বা রাসেল? সত্য নিজে যেন বরফের মতো কঠিন, সে তাকে মানুষের মস্তিষ্ক পর্বতের শিখর কোটরে, তাকে শিখর থেকে নামিয়ে এনে বেগবান করার জন্য চাই উত্তাপ। সে উত্তাপ আসে মানুষের প্রাণের তেজ থেকে। তাহলে এই তেজ কি? এখন আমাদের নতুন করে প্রশ্ন। মতিনের দৃষ্টিতে তেজ হলো এক ধরনের নৈতিক শক্তি যা আদর্শ বিবেক এবং ন্যায়বোধ থেকে উচ্চারিত। এটার দুটা মাত্রা আছে।
একটাকে আমি বলছি যে একটা হলো অস্তিত্বগত মাত্রা, একটা হলো নৈতিক মাত্রা। এই অস্তিত্বগত মাত্রার দিক দিয়ে তেজ, আমার ভিতরে তেজের এই শক্তি, বা আমি তেজদীপ্ত বা তেজস্বী হওয়ার কারণেই আমি আমার যা আছে, প্রকৃতিদত্ত যা আছে সেই অবস্থান থেকে যা হওয়া উচিত এমন মানুষে পরিণত হই। আর নৈতিক দিক থেকে এই তেজ হলো এমন একটা মানদণ্ড, যে মানদণ্ডের সাপেক্ষে আমি মূল্যায়ন করি কে কতটুকু মানুষ হলো বা না হলো। যার ভিতরে তেজের শক্তি যত বেশি, তার তেজস্বিতা, এটা কি বলে, তেজোদ্দীপ্ততা যত বেশি, সে তত বেশি করে তার মধ্যে তত বেশি করে মানুষ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে অন্টোলজিক্যালি তেজ হলো যা আমাদেরকে প্রকৃতিদত্ত অবস্থান থেকে আমাদের উদ্দেশ্যগত অবস্থান বা আমাদের উদ্দেশ্যবাদী অবস্থানে আমাদেরকে নিয়ে যাবে, নৈতিক অবস্থানে নৈতিক মানুষ হিসেবে আমাদেরকে উত্তরণ করায়। আর অন্যদিকে নৈতিক দিক থেকে এটা এমন একটা মানদণ্ড যেটার মাধ্যমে আমরা মাপবো যে আসলে আমি কতটুকু মানুষ হতে পারলাম। কিন্তু আবার একই সাথে এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে উনি যে তেজের কথা বলেছেন, এটা কোনো হিংস্রতা বা বিদ্বেষ কিংবা অন্ধ আবেগ নয়। উনি এই তেজের কথাই বলেছেন, যেই কথা বলেছেন যে এটা দরকার হলে আমাদেরকে বাহুবল প্রয়োগ করতে, এটা কেবল বাহুবল নয়, এটা আদর্শ, বুদ্ধি, বিবেকের শক্তি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ তেজ হয়ে উঠে একটি জ্ঞানগত প্রতিরোধের প্রাণশক্তি, যে কণ্ঠ প্রতিবাদের ভাষা খুঁজে পায়, আর যে শ্রবণ চেতনা নিপীড়নের যন্ত্রণা উপেক্ষা করে না। এবং এই তেজ যাদের মধ্যে আছে তারাই হলো মতিনের অগ্নিপুরুষ। তারা কেমন? তারা যাদের মধ্যে নির্ভীক পৌরুষের লীলা এবং অপরাজেয় প্রাণশক্তির অগ্নুৎপাত রয়েছে। এবার তার মানে মতিন যে মানবতাবাদের বা মতিন যে মানব তত্ত্বের কথা বলেন, এই তত্ত্বের কেন্দ্রীয় আদর্শ হলো তেজ বা বীর্য বা শক্তি। এই তিনটা শব্দ নিয়ে ইউজ করেছেন এটাকে বোঝানো, তেজ, বীর্য বা শক্তি। ওকে, এখন অগ্নিপুরুষ নিয়ে একটু কথা বলি আমি। উনি যে অগ্নিপুরুষ, নৈতিক জীবনের অভ্যন্তরীণ প্রাণশক্তি হলো তেজ, আর এইটার পরম প্রকাশ বা এটা সর্বোচ্চ, এই তেজের সর্বোচ্চ প্রকাশ হয় অগ্নিপুরুষের মধ্যে। এই অগ্নিপুরুষ হলো সেই ব্যক্তি যে অন্যায়ের কাঠামোর মধ্যে অনুভূতিহীনভাবে বেঁচে থাকে না, বরং সক্রিয়ভাবে তা অস্বীকার করে, যে ব্যক্তিগত নৈতিকতার নিরাপদ গণ্ডিতে সরে গিয়ে সমাজের আগুনে পুড়তে থাকা বাস্তবতা থেকে নিজেকে গুটিয়ে নেয় না। নিষ্ক্রিয়তা ও কৌশলগত নীরবতার বিপরীতে অগ্নিপুরুষ এক প্রকার সক্রিয় নৈতিক উপস্থিতি হয়ে ওঠে। কিন্তু আবার এই অগ্নিপুরুষের মধ্যে যে সাহসিকতা, সেই সাহসিকতা আবার দুঃসাহস কিংবা বেপরোয়া মনোভাব নয়। আবার এটি কোনো বিদ্রোহী চরিত্র না, কিন্তু এটা এক ধরনের নৈতিক, যৌথ নৈতিক দায়বোধ। অগ্নিপুরুষের তেজ আমার মধ্যে থাকার কারণেই আমি আমার যে নৈতিকতা, এই নৈতিকতার যে ব্যক্তিগত অবয়ব, এই অবয়ব থেকে আমি জনমুখী অবয়বে এটাকে রূপ দিতে চাই। এই তেজ আমার অগ্নিপুরুষের মধ্যে যে তেজ থাকা দরকার, এই তেজ আমার মধ্যে থাকে বলেই আমি অন্যায় দেখে নীরব থাকি না। এই তেজ আমার মধ্যে থাকে বলেই উনি মানে এই অগ্নিপুরুষ জানে যে তার নিষ্ক্রিয়তার ইন্ধনে অন্যায় অগ্নি শিখা বিস্তারের সুযোগ পেলে তা আজ না হোক কাল তাকে স্পর্শ করবেই। তার মানে এই অগ্নিপুরুষই হলো লিন্ডা জাগস্কি যে এক্সাম্পলারের কথা বলেছেন, এই অগ্নিপুরুষই হলো সেই এক্সাম্পলার বা সেই আদর্শ বা অনুকরণীয় ব্যক্তিত্ব। এবং এই অগ্নিপুরুষই হলো এই অগ্নিপুরুষ প্রতিষ্ঠা করাটাই হলো বর্তমান আমাদের সমাজের পরম আরাধ্য হওয়া উচিত। আবার এটা দ্বারা এইটা বোঝাচ্ছে না যে এই অগ্নিপুরুষ আবার কোনো মহাকাল্পনিক পৌরাণিক কোনো চরিত্র বা কোনো সুপারম্যান। এইটা উনি স্পষ্ট করেছেন 1981 সালে আমাদের প্রকাশিত ফিলসফি অ্যান্ড প্রগ্রেসের একেবারে ইনাগুরাল ভলিউম বা প্রথম সংখ্যা, যেটা আমাদের দেব সেন্টার থেকে প্রকাশিত হয়, ওইটা প্রথম সংখ্যায় উনি একটা প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধের শিরোনাম হলো হিউম্যানিজম অ্যান্ড দ্য ফিউচার অফ ম্যানকাইন্ড। এই প্রবন্ধে উনি উল্লেখ করেছেন, উনি মানবতাবাদের সংজ্ঞা দিতে গিয়ে উনি কিছু কথা বলেছেন। ওইখানে বলেছেন মানবতাবাদ যে মানুষেরকে কেন্দ্র করে মানবতাবাদের উনি সংজ্ঞা দিতে যাচ্ছেন। এই মানবতাবাদ এই মানুষ কোনো সুপারম্যান না, এটা হলো আমাদের রক্ত মাংসে গড়া এই কমন ম্যান। কিন্তু এই কমন ম্যান যখন তার নিরাপত্তার বোধ
ত্যাগ করে যখন সে অন্যায়ের প্রতিবাদ করতে যায়, এই কমন ম্যানই আসলে তখন অগ্নিপুরুষ হয়ে ওঠে। উনি বলছেন, এটা এমন কমন ম্যান যে উনি বলছেন, আমার বিশ্বাস 2-4 জন অগ্নিপুরুষ আপনিও দেখেছেন এবং 2-4 বার আপনিও তাদের সত্যনিষ্ঠা ও সত্য লীলায় মুগ্ধ হয়েছেন। তাদের প্রতি সত্যিকার শ্রদ্ধা দেখাতে পারি কেবল তাদের পদচিহ্ন অনুসরণ করি, নইলে আমরা অকৃতজ্ঞ। তো তার মানে এই অগ্নিপুরুষ, যেটাকে লিন্ডা জ্যাকসবস্কি বলছেন যে প্রশংসা, ওই প্রশংসার একটা বোধ আমাদের মধ্যে জাগ্রত করে, যার কারণে আমরা আসলে ওই মানুষের মতো হতে চাই। কিন্তু একই সাথে আবার এটাও মনে রাখা দরকার যে উনি শুধুমাত্র একজন অনুপ্রেরণাদায়ী সত্তাই নন, মানুষে নন, উনি আবার বিঘ্ন সৃষ্টিকারী বা একজন ডিসরাপ্টারও, যিনি অন্যায় দেখলে সেটাকে প্রত্যাখ্যান করেন। এবং এই কারণে উনি আমাদের একই সাথে, এই অগ্নিপুরুষ একই সাথে আমাদের একজন নৈতিক শিক্ষক। তার মানে উনি আমাদের একজন নাগরিক শিক্ষক। তাহলে যদি এভাবে চিন্তা করি, তাহলে উনি কিভাবে আমাদের আসলে নাগরিক শিক্ষক হয়ে ওঠেন? কারণ উনি এই অগ্নিপুরুষ যেহেতু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, হানাহানি দেখলে সেখানে সেটা বন্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়েন, আদর্শের কথা বলেন, ন্যায়ের কথা বলেন, শুধু বলেনই না, সেগুলো আবার নিজের কাজের মাধ্যমে বাস্তবায়ন করেন। এগুলো দেখে উনি বলেন, মতিন বলেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার যে অগ্নিস্পৃহা তারা দেখিয়েছেন, অর্থাৎ অগ্নিপুরুষেরা দেখিয়েছেন, তার মাধ্যমে তারা আমাদেরকে বেঁধেছেন অপরিশোধ্য ঋণে। এই ঋণ পরিশোধ আমরা করার জন্য যা যা করা দরকার তা করার মাধ্যমেই আমরা যা করব তা করব তখনই যখন আমাদের মধ্যে অগ্নিপুরুষের যে ভার্চু, তেজ, এই তেজটা আমরা আমাদের নিজেদের মধ্যে, ওই বীর্যটা, ওই শক্তিটা, ওই নৈতিক শক্তিটা আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারবো। উনি মতিন বলেন, যুগ করছি আমি একটু, যুগ যুগ ধরে ন্যায় অন্যায়ের মধ্যে, সত্য অসত্যের মধ্যে এই যে সংগ্রাম চলছে, তার মধ্যে আত্মাহুতি দিয়ে মানুষের সভ্যতা, কৃষ্টি, পৃথিবীর সুখ, শান্তি এবং সৌন্দর্যকে, এক কথায় মানুষের মনুষ্যত্বকে যারা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে, তারা মাটির মানুষ নয়, আনকোট, তারা হলেন অগ্নিপুরুষ। এই বলে আমি আমার প্রবন্ধ শেষ করছি। কিন্তু শেষ করার আগে আমি প্রবন্ধের উপসংহারটা একটু করব, যাতে আমার কথাগুলো একটু অগোছালো থাকলে এগুলো যেন গোছানো হয়ে আপনাদের সামনে পরিবেশিত হয়। আব্দুল মতিনের মাটির মানুষ প্রবন্ধ কেবল তথাকথিত ভদ্র নির্বিরোধ মানুষের নৈতিক স্থবিরতার সমালোচনায় থেমে যায় না, বরং এটি একটি রূপান্তরমুখী দার্শনিক মানববিদ্যার ভিত্তি নির্মাণ করে। এই মানববিদ্যার কেন্দ্রে রয়েছে এমন এক আহ্বান যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নিষ্ক্রিয়তা ও আত্মতুষ্টিকে অতিক্রম করে নিজেকে নৈতিকভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে। মতিন এখানে দুটি পরস্পর বিরোধী চিত্রের সহাবস্থান ঘটান। একদিকে ভালো মানুষ হিসেবে পরিচিত কিন্তু নিষ্ক্রিয় মাটির মানুষ, অন্যদিকে তেজদীপ্ত আত্মসচেতন অগ্নিপুরুষ। এই দ্বৈত প্রতিমূর্তির মাধ্যমে তিনি মানুষ হয়ে ওঠার একটি বিকল্প নৈতিক রূপরেখা নির্মাণ করেন। মাটি এই প্রসঙ্গে কেবল উৎসের চিহ্ন নয়, বরং সীমাবদ্ধতার প্রতীক। এটি এমন এক স্থবিরতা যা অতিক্রম না করলে মনুষ্যত্ব পূর্ণতা পায় না। মতিনের দৃষ্টিতে যে ব্যক্তি কেবল বিনয়ী ও নিরীহ থেকে অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকে, তার নৈতিকতা অপরিণত ও অসম্পূর্ণ। এই সীমা অতিক্রমের জন্য মতিন অগ্নিপুরুষ রূপকটি প্রস্তাব করেন, যা একটি নৈতিক চরিত্র যা সাহসিকতা, চেতনাগত তীব্রতা ও ন্যায় সংবেদী সক্রিয়তার প্রতীক। আগুন এখানে ধ্বংসের নয়, বরং রূপান্তরের শক্তি। এটি এমন এক তাপ যা ব্যক্তি অসচেতনতার বিরুদ্ধে কাঠামো ভেঙে চেতনার বিকাশ ঘটায়। এই আগুন থেকে জন্ম নেয় তেজ, যা এক ধরনের নৈতিক শক্তি যা ব্যক্তি মাত্রকে বিবেকবান, দায়িত্বশীল এবং সক্রিয় করে তোলে। এই অগ্নিপুরুষ নিছক প্রতিবাদকারী নয়, বরং এক ধরনের সামাজিক নৈতিক শিক্ষক, যে নিপীড়নের বিরুদ্ধে কণ্ঠস্বর তোলার পাশাপাশি সমাজে মূল্যবোধের পুনর্গঠন ঘটায়। হোসে মেদিনার ভাষায় এটি এক ধরনের জ্ঞানগত সক্রিয়তা বা অ্যাপিস্টেমিক অ্যাক্টিভিজম, যা শুধু অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নয়, বরং জানার, উপলব্ধির এবং সাড়া দেওয়ার নৈতিক বাধ্যবাধকতা হিসেবে আত্মপ্রকাশ করে। এই নৈতিক চরিত্র গঠনের প্রক্রিয়ায় অনুকরণযোগ্য ব্যক্তিত্বের গুরুত্ব অপরিসীম। আব্দুল মতিনের অগ্নিপুরুষ সেই আদর্শ মানবসত্তা যার সক্রিয় উপস্থিতি, নৈতিক দৃঢ়তা এবং সাহসিকতা প্রচলিত জ্ঞান ব্যবস্থার ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে এবং অন্যদের চেতনায় এক গভীর আলোড়ন তোলে। এইরকম ব্যক্তিত্ব কেবল নৈতিক আচরণের দিক নির্দেশ দেয় না, বরং নৈতিক বিকাশের প্রেরণাও যোগায়। এই দৃষ্টিকোণ থেকে অগ্নিপুরুষকে লিন্ডা জ্যাকসবস্কির অনুপ্রেরণাদায়ী আদর্শ ব্যক্তিত্বের বা এক্সাম্পলার ধারণার সঙ্গে মিলিয়ে দেখা যায়, যে নিজ অস্তিত্বের মাধ্যমে অন্যদের নৈতিক অভিযাত্রায় টেনে তোলে।
এভাবে মতিন নাগরিকতার একটি রূপান্তরমুখী ধারণা তুলে ধরেন, যেখানে নাগরিকতা কেবল আইন মানা কিংবা ভোটাধিকার প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা হয়ে ওঠে এক ধরনের নৈতিক ও জ্ঞানতাত্ত্বিক সক্রিয়তা। যে ব্যক্তি কেবল নিজের জন্য শান্তি ও নিরাপত্তার কামনা করে, কিন্তু সামাজিক অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াতে অক্ষম, তার জীবন মতিনের দৃষ্টিতে পূর্ণতা পায় না। মনুষ্যত্বের জন্য প্রয়োজন এমন এক নৈতিক প্রস্তুতির, যা আইরিশ মার্ডক নৈতিক মনোযোগ নামে অভিহিত করেছেন, যা এক ধরনের অন্তর্দৃষ্টি ও সহানুভূতির অনুশীলন, যার মাধ্যমে ব্যক্তি অন্যের যন্ত্রণাকে গভীরভাবে অনুভব করতে শেখে এবং ন্যায়ের আহ্বানে সাড়া দিতে সক্ষম হয়। তবে মতিনের ভাবনা বিপ্লবী রোমান্টিকতায় আবিষ্ট নয়। তিনি অন্ধ প্রতিরোধ বা বেপরোয়া শৌর্যের গৌরব করেন না, বরং দেখান নৈতিক গুরুত্ব মানে হচ্ছে সমাজে প্রচলিত নিষ্ক্রিয়তার সংস্কৃতি ভেঙে সাহসের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলা এবং জটিল সামাজিক বাস্তবতায় দায়িত্ব কাঁধে নেওয়া। এই সাহস না থাকলে একটি সমাজ হয়তো শৃঙ্খলাবদ্ধ থাকবে, কিন্তু নৈতিকভাবে ফাঁপা থেকে যাবে। এই দার্শনিক বোধ থেকে স্পষ্ট হয়, মানুষ হয়ে ওঠা মানে স্থবিরতা ও আত্মসন্তুষ্টির আবরণ ছিঁড়ে উঠে দাঁড়ানো। এই উঠে দাঁড়ানো কেবল বাহ্যিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে নয়, এটি আত্মপ্রবঞ্চনা, ক্রান্তি ও হাল ছেড়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধেও এক অন্তর্মুখী সংগ্রাম। এই সংগ্রামে প্রয়োজন এমন এক তেজ, যা ন্যায়ের প্রতি দৃঢ় শ্রদ্ধা পোষণ করে, সুবিধাবাদী নীরবতাকে প্রত্যাখ্যান করে এবং এক ধরনের অগ্নিস্পৃহা জাগিয়ে তোলে, যা অন্যদেরও প্রতিবাদ ও পরিবর্তনে আহ্বান জানায়। এর দৃষ্টিকোণ থেকে মানুষ কেবল ইতিহাসের পণ্য নয়, কেবল যুক্তির বাহকও নয়, সে এক অগ্নিস্তাত নৈতিক সত্তা, যে ঝুঁকি নেয়, বিবেক দ্বারা পরিচালিত হয় এবং আশার আলোয় জেগে থাকে। আজকের বাস্তবতায় যখন রাজনৈতিক আনুগত্যকে, গুণ ও নৈতিক নিরপেক্ষতাকে প্রজ্ঞা হিসেবে উপস্থাপন করা হয়, মতিনের মাটির মানুষ আমাদের মনে করিয়ে দেয়, এই নিঃশব্দ নম্র মানুষের মধ্যেই রূপান্তরের বীজ নিহিত থাকে। মাটির মানুষ থেকে উত্তরণ তাই কেবল কষ্ট সহিষ্ণুতার প্রতীক নয়, এটি এমন এক রূপান্তরশীল নৈতিক সত্তার প্রতীক, যার ভেতর ইতিহাসের অভিজ্ঞতায় গঠিত স্মৃতির দায়, ন্যায়ের প্রতি দায়বদ্ধতা এবং সমাজ বদলের সক্রিয় নৈতিক আকাঙ্ক্ষার সম্ভাবনা নিহিত। এই অর্থে মতিনের লেখাটি কেবল একটি সাংস্কৃতিক মূল্যায়ন নয়, বরং এক দার্শনিক আহ্বান, একটি প্রগতিশীল রূপান্তরমুখী মানবতাবাদের ঘোষণা। মানুষ এখানে নিছক মাটির নয়, বরং অগ্নিস্নাত, তেজস্বী, প্রশ্নমুখর, সাহসী ও ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই মানুষ নিজেকে প্রতিনিয়ত নির্মাণ করে এবং সমাজকে নতুন করে ভাবতে শেখায়। এমন পুনর্নির্মাণ ক্ষমতার মধ্যে নিহিত রয়েছে মানুষের প্রকৃত, যা মতিনের মানবতাবাদকে পরিণত করে এক ধরনের নিরাময়ী আশাবাদে বা থেরাপিউটিক অপটিমিজমে। মাটি থেকে জন্ম নেওয়া কিন্তু আগুনে নির্মিত এই দ্বৈত প্রতিমূর্তি মতিনের মানুষ হবার দর্শনের চূড়ান্ত রূপ।